এর পরের স্টেজটা হলো টেকনোলজি ম্যাপিং। টেকনোলজি ম্যাপিং হলো তুমি এখনো কিন্তু এই পর্যন্ত আমরা এখনো অ্যাবস্ট্রাক্ট আছি, এখনো অ্যাবস্ট্রাক্ট স্টেজে আছে, আমার রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন হয়নি। এই টেকনোলজি ম্যাপিং এসে আমার রিয়েল টাইমে চলে যায়, যে তোমার সার্কিট এখন এবার এফপিজিএ তে ইমপ্লিমেন্ট হবে। বা তুমি যদি ল্যাবে কাজ করো, ফ্যাব্রিকেশন ল্যাবে, সেই ফ্যাব্রিকেশন ল্যাবে একদম ট্রানজিস্টরের মধ্যে ইমপ্লিমেন্টেশন হবে। এই কাজটা হলো টেকনোলজি ম্যাপিং। টেকনোলজি এই কথাটা কিন্তু আমরা কোথায় ইউজ করি জানো? ওই মানে ট্রানজিস্টরের ফিচার সাইজ, এই ফিচার সাইজটাকে কিন্তু টেকনোলজির মেইন জিনিস। যেমন ধরো 14 ন্যানোমিটার টেকনোলজি, 22 ন্যানোমিটার টেকনোলজি। 14 ন্যানোমিটার টেকনোলজি মানে হলো ওই আমরা যে ট্রানজিস্টর গুলো ইউজ করবো সবগুলো ফিচার লেন্থ, দ্যাট মিনস চ্যানেল লেন্থ। ট্রানজিস্টরের মাঝখানে তো একটা চ্যানেল থাকে, তোমরা তো সবাই জানো এটা। সেই চ্যানেল লেন্থটা হলো 14 ন্যানোমিটার। এখন এটা যত বেশি ছোট হবে আমার ট্রানজিস্টর তত বেশি ফাস্ট হবে। এই কাজটা কিন্তু আমাদের সিনথেসিসের একদম সবার লাস্ট স্টেজ, একদম ফাইনাল ফেজ। এই ফেজটাতে এসে আমাদের ডিটারমিন্ড হয় যে তোমার নেটলিস্ট কম্পোনেন্ট গুলো কিভাবে আমরা এফপিজিএ রিসোর্সে আমরা বসাবো। এখন এফপিজিএ তো নিজেই একটা অনেক বিশাল একটা অনেক কমপ্লেক্স একটা সার্কিট। এটা একটা আমি কি বলবো, একটা ফ্যাক্টরির মতো, পুরো একটা মারাত্মক বড় একটা ফ্যাক্টরি, এবং অনেক কমপ্লেক্স অ্যালগোরিদম, সেটার মধ্যে অনেক কঠিন কঠিন কাজ হয়। আমি একদম হালকা একটা আইডিয়া দেই, তোমরা এই নেক্সট লেকচারে এই এফপিজি এর ভিতরে যাবা। দ্যাট মিনস এফপিজি এর মধ্যে কি কি আছে, এই থিওরি তোমাদের হয়তো থিওরিতে পড়াবে, কিন্তু আমি মানে এটা আমি বলবো যে এটা অনেক কিন্তু হেল্প করবে তোমাদের, আগে থেকে অনেক কিছু আইডিয়া দেবে এফপিজি এর থিওরি ভিতরে আসলে কি আছে। একদম এফপিজি এর একদম বেসিক এলিমেন্ট হলো এলইউটি, আমরা বলি লুক আপ টেবল। এই লুক আপ টেবল হলো কিছুই না, একটা সিম্পল মাল্টিপ্লেক্সার, এর সাথে মেমোরি, এসর‍্যাম, দ্যাট মিনস স্ট্যাটিক র্যাম আর মাল্টিপ্লেক্সার, এই দুইটা কম্বিনেশন হলো এলইউটি। বুঝছো? এই এলইউটি আমরা পরের লেকচারে দেখবো, মানে দ্যাট মিনস আমাদের সেকেন্ড ডেতে, ওখানে তোমাদের আরো ক্লিয়ার হবে যে লুকআপ টেবল আসলে কি জিনিস। এখন এই লুকআপ টেবল ছাড়াও আমাদের ফ্লিপ ফ্লপ, তারপর বিভিন্ন ধরনের অ্যাডার, অনেক হাই পারফরমেন্স মাল্টিপ্লায়ার, এগুলাও কিন্তু এফপিজি এর মধ্যে অটোমেটিক ভাবে থাকে। এখন অটোমেটিক ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি লিখে দিলে সে দেখা যাবে যে এফপিজি সবচেয়ে যে ফাস্টেস্ট ক্যারেক্টার আছে সেটা দিয়ে সে ইমপ্লিমেন্ট করতেছে, এরকম কিন্তু। বুঝছো? এখন কিন্তু তোমার মানে ম্যানুয়ালি স্কাচ থেকে কিছু করতে হয় না। যেমন ধরো যে একটা সিম্পল ক্যারি, রিপল ক্যারি অ্যাডার, বা সিএলএ, বা হচ্ছে কগস্টোন অ্যাডার কিন্তু আরো হাই পারফরমেন্স একটা অ্যাডার। তোমরা যারা ভিএলএসআই 1 নিছো তারা তো অনেক কিছু জানো, যারা প্রজেক্ট করছিলে আর কি মাল্টিপ্লায়ার, তোমাদের এটার সাথে মানে পরিচিত আছো আর কি সবাই। কগস্টোন অ্যাডার অনেক কমপ্লেক্স, তোমরা জানো যে সে এরিয়া বেশি খায় কিন্তু সে অনেক ফাস্ট। এই এরিয়া বেশি খাওয়া ফাস্ট সবসময় একটা কাউন্টার অ্যাক্ট। সবসময় তুমি যদি একটা প্যারামিটারকে বাড়িতে যাও, আলটিমেটলি আরেক পাশে একটা প্যারামিটার কমে যাবে, কিন্তু তোমার কম্প্রোমাইজ করে চলতে হবে। কম্প্রোমাইজেশন কিন্তু সবসময় ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রে। আচ্ছা দেখো, এর পরের স্টেজটা হলো আমার ফাংশনাল সিমুলেশন। এবার আমরা এই পর্যন্ত আমরা একটা সার্কিটকে ইমপ্লিমেন্ট করলাম, আমার এফপিজিএ তে কেমন হবে আমরা বুঝে ফেললাম। এখন আমার কাজ হলো লজিকটা ভেরিফাই করা, এই কাজটাই হলো ফাংশনাল সিমুলেশন। ফাংশনাল সিমুলেশনে শুধুমাত্র সার্কিটের ফাংশনালিটি চেক করা হয়, যে তোমার সার্কিট তুমি যেরকম চাচ্ছ ওইভাবে ডেভেলপ করতেছে কিনা, ওইভাবে বিহেভ করতেছে কিনা। যেমন ধরো যে ওয়াই ইকুয়ালস টু এন বি দিলা, তুমি হয়তো আউটপুট পাচ্ছ একটা নর গেটের, তাহলে তো বুঝে ফেলবা যে তোমার সমস্যা। বা তুমি হয়তো একটা অ্যাডার, একটা সার্টিন একটা আউটপুট চাচ্ছিলা, তোমার দেখা যাচ্ছে যে হয়তো 1 চাচ্ছ, সেখানে 0 বা কিছু একটা জেড, জেড মানে আনডিফাইন্ড স্টেট, এরকম একটা দিয়ে বসে আছে। তাহলে তখন মানে তুমি বুঝতে পারবা যে তোমার সার্কিটে বড় একটা প্রবলেম হয়েছে, তোমার কোডের মধ্যে হয়তো অনেক কিছু একটা প্রবলেম হয়ে গেছে। এই কারণে তোমার এই ভেরিফিকেশন কাজটা সবসময় কঠিন, সবসময় কঠিন। ভেরিফিকেশন করতে কিন্তু সময় লাগে। তোমার হচ্ছে যা সার্কিট ডিজাইন করতে যে টাইম লাগবে, ভেরিফিকেশন করতে তার কিন্তু প্রায় 1.5 গুণের মতো সময় লাগে, আমি বলবো 1.5 টাইমস। অনেক অনেক বেশি এফোর্ট, অনেক অনেক বেশি মানে শ্রম সবকিছু দিতে হয়। তোমার সবকিছু চেক করে করে আলটিমেটলি আমার ভেরিফাই করে যে আমার এই সার্কিটটা একদম বাগ ফ্রি, কোনো কিছু নাই, আমার এই সার্কিটটা 100% কারেক্ট। আসলে আমরা কি চাই যে 100% ফাংশনালিটি আমাদের ওকে থাক, কিন্তু 100% ফাংশনালিটি ওকে কিন্তু কখনোই সম্ভব হয় না।
তুমি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাও দেখবা যে হাইয়েস্ট আমরা 99% অ্যাচিভ করতে পারি। 99% পাওয়া মানেই অনেক। এখন 99 এর উপরে তুমি যদি যাইতে চাও তোমাকে আরো অনেক বেশি মানে পরিশ্রম করতে হবে, প্লাস টাইম দেওয়া দরকার হবে, কিন্তু এত টাইম তুমি নাও পেতে পারো। হয়তো তোমাকে খুব কুইক মার্কেটিং করতে হবে এই জন্য, বুঝছো? এখন দেখো এই ফাংশনাল ভেরিফিকেশন কাজটা আমাদের অনেক সিমুলেটর টুল কাজ করে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, জাইলিংস আইএসসি এর আইসিএম সিমুলেটর। এইটা তোমরা দেখবা, আমি যখন জাইলিংস আইএসসি নিয়ে কাজ করাবো তখন তোমরা এই সফটওয়্যারটা নিজে অটোমেটিক দেখতে পাবো। এখন দেখো যে এই জিনিসটা ফাংশনাল সিমুলেশনের সময় আমরা ধরে নেই যে একটা সার্কিট মধ্যে কোনো ডিলে নাই, সবগুলো পারফেক্ট গেট এবং জিরো ডিলে। এটা কিন্তু কখনো সম্ভব না, জিরো ডিলে নেভার পসিবল। তুমি একটা ট্রানজিস্টর একটা ইমপ্লিমেন্ট করলা, সেই ট্রানজিস্টরের মধ্যে কিন্তু ইন্টারনাল ক্যাপাসিটেন্স আছে, রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের কারণে আরসি সার্কিট, তোমরা তো জানো যে আরসি সার্কিট ডিলে করে। এই কারণে কিন্তু অটোমেটিক একটা ইন্ট্রিনজিক ডিলে থাকে যে কোনো ট্রানজিস্টর, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের। এই জিনিসটাকে আমার ফাংশনাল সিমুলেশনে সেগুলোকে নেয় না, সেগুলো কোনো কিছু মানে মাথায় নেয় না, সে একদম পারফেক্ট গেট ধরে সে সিমুলেশন দেখায়। তোমাদেরকে আমি প্রত্যেকটা স্টেপ দেখাবো, বুঝছো? আমরা যখন কোয়ার্টার্স করতে যাবা তুমি মানে এর সাথে কোরিলেশন করার চেষ্টা করবা যে আমি একটু মানে যা শুনলাম সেগুলো তোমার সাথে এখন হচ্ছে কিনা, ম্যাচ করতেছে কিনা, আমি এগুলো সব দেখাবো। এখন দেখো যে এই জিনিসটা আমার বেসিক্যালি সার্কিটের ইনপুটের উপর নির্ভর করে। আমি সার্কিট ইনপুট কিভাবে নিচ্ছি, ইনপুট আমার কাছে মনে হয় সবসময় র্যান্ডমলি দেওয়াটাই ভালো, অলওয়েজ র্যান্ডমলি দেওয়াটা ভালো। কারণ র্যান্ডম চেক করলে তোমার কিন্তু অনেক কিছু আইডিয়া বোঝা যায় যে সার্কিট র্যান্ডম টেস্ট ইজ অলওয়েজ গুড, অলওয়েজ গুড, বুঝছো? কারণ আমরা যে র্যান্ডমলি আমরা যেটা করি সেটা হলো বেসিক্যালি একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে, তাই না? তোমরা তো নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে হয়তো হালকা পাতলা জানো। এই জিনিসটা কিন্তু আমরা সিমুলেশন অনেক কাজে ইউজ করি, যেমন ধরো মন্টে কার্লো সিমুলেশন। তোমরা যে পিএস প্রাইস করছো আমি জানি না যে তোমরা করছো কিনা, মন্টে কার্লো সিমুলেশন কিন্তু বেসিক্যালি এরকম একটা নর্মাল স্ট্যান্ডার্ড একটা কাজ, নর্মাল যে ডিস্ট্রিবিউশন আছে তার উপরেই বেসিস করে কিন্তু সে সিমুলেশন করে। এখন ফাংশনাল সিমুলেশন আমার সবসময় একটা টাইমিং ওয়েভ ফর্ম দেখায়। তুমি হয়তো অনেকেই পরিচিত এটার সাথে, তোমরা ওই যে সার্কিট ড্র করে এর আগে হয়তো ভেরিফাইও করছো যে ম্যানুয়ালি ওয়েভ ফর্ম গুলো দিয়ে, তাই না? এই জিনিসটাকে আমরা বলি টাইমিং ডায়াগ্রাম। এখন দেখো এই সবগুলা জিনিস যদি আমাদের ওকে থাকে, আমি সার্কিট চেক করছি, সার্কিট ভালো, সার্কিট ঠিক মতো কাজ করতেছে, আমরা যা যাচ্ছি সেটা ঠিক মতো আউটপুট দিছে। এর পরবর্তীতে কাজ হলো যে আমার একদম ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশনে চলে যাওয়া। আমি একটু ওই যেটা আমি তোমাদের বলছিলাম, ফার্স্টে আমি তোমাদের ওই সিনথেসিস স্টেজে যে আমি টেকনোলজি ম্যাপিং এর কথা বলছি, সেই ম্যাপিংটা কিন্তু বেসিক্যালি তোমার এফপিজিএ রিসোর্স নিয়ে, সেই এফপিজিএ রিসোর্সে আমার সার্কিটটা কিভাবে ইমপ্লিমেন্টেশন সে কিন্তু ওখানে ডাটা দিয়ে দিছে। দ্যাট মিনস ওটাও কিন্তু একটা এইচডিএল কোডের মতোই, ওটাও বেসিক্যালি একটা অনেক বড় একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অনেকগুলো রিসোর্স আছে ওখানে, ধরো যে এফপিজি এর মধ্যকার অ্যাডার, এফপিজি এর মধ্যে এলইউটি, এফপিজি এর মেমোরি, এইসব দিয়ে কিন্তু তোমার সার্কিটটা রিপ্লেস হয়ে গেছে। তুমি এখন মানে ওই নেট লিস্টে তুমি যদি দেখো তুমি বুঝতে পারবো না যে তোমার সার্কিটের অবস্থা কিরকম। আমি তোমাদের এগুলো সব দেখাবো। জাইলিংস যখন করতে যাবা জাইলিংসে দেখতে পাবো যে ওই আইএসসিটা এত বেশি মানে পাওয়ারফুল আর এত বেশি ইন্টারেক্টিভ যে তুমি প্রত্যেকটা স্টেজ বুঝতে পারবা। এই যে আমি বললাম যে এফপিজিএ, এলইউটি, এই জিনিসগুলো কিন্তু আমাদের নর্মালি বোঝা সম্ভব না যে এলইউটি দিয়ে আমার ওই সার্কিটটা ওইভাবে কনভার্ট হয়ে গেল কেন। এটা কিন্তু কখনোই সম্ভব না, সে সফটওয়্যার অটোমেটিক ভাবে তোমার হাইয়েস্ট অপটিমাল উপায়ে সে করে দিচ্ছে, বুঝছো? আমরা ওই নেট লিস্টেও যাব। দেখো এখন যে আমাদের প্রথম যে সার্কিটটা, এই জিনিসটা আমাদের ডিটারমিন করে যে একটা এফপিজিএ চিপের মধ্যে আমি সার্কিটটা কিভাবে দিব। আর এই টেকনোলজি কিন্তু এফপিজিএ টু এফপিজিএ ভ্যারি করে। ইন্টেলের অল্টেরা এফপিজিএ আর জাইলিংস আইসি, জাইলিংস এর এফপিজিএ দুইটা কিন্তু ডিফারেন্ট। দুইটা টেকনোলজি দুই রকম, দুইটার ট্রানজিস্টর, যে ট্রানজিস্টর ওরা ইউজ করছে সেই ট্রানজিস্টর গুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট, সব ডিফারেন্ট। সবসময় ম্যানুফ্যাকচার ডিফারেন্ট মানেই তোমরা বুঝবা যে টেকনোলজি ডিফারেন্ট, কারণ হচ্ছে এইটাই কিন্তু আমাদের কোম্পানিগুলোকে সবসময় আলাদা করে। এই পর্যন্ত আমরা একটা নেটলিস্ট জেনারেট করছি অপটিমাইজ। এবার আমাদের কাজ হবে এই সিনথেসাইজ সার্কিটটা রিয়েল এফপিজিএ রিসোর্সে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের ফিজিক্যাল ডিজাইনে অনেকগুলো স্টেপ আছে, সেটার মেইন কাজ হলো মেইনলি ডিটারমিন করা যে কোন লজিক এলিমেন্ট আমরা এফপিজিএ এর কোথায় বসাবো। এফপিজিএ কিন্তু অনেক বিশাল কমপ্লেক্স এবং অনেক বড়
এরিয়া নিয়ে। তোমরা মাইক্রন লেভেলে তো এই জন্য মানে বোঝা যায় না, মানে ফিজিক্যালি বোঝা যায় না, কিন্তু তুমি যখন কাছে যাবা একদম পুরো এপিজে রিসোর্সটা তুমি যদি দেখো, দেখবা যে সেটা আসলে বেসিক্যালি একটা সিটির মতো, একটা পুরো একটা শহরের মতো। তুমি এই শহরে কোথায় তোমার বাড়ি বসাবা, আমি দ্যাট মিনস বাড়ি বলতে আমার বোঝাচ্ছি যে এই লজিক এলিমেন্ট গুলা, ধরো যে একটা অ্যান্ড গেট বা একটা এক্সঅর গেট, একটা ন্যান্ড গেট, এরকম এই বাড়িগুলো তুমি কোথায় বসাবা, এই কাজটাই বেসিক্যালি আমার এই ফিজিক্যাল ডিজাইন স্টেপটা করে দেয়। পাশাপাশি এর আরো একটা মেইন কাজ হলো যে তোমার এই বাসাগুলোর মধ্যে ইন্টারকানেকশন তৈরি করা, দ্যাট মিনস রোড তৈরি করা। এই রোড বলতে আমি বোঝাচ্ছি এখানে ওয়ারিং। আমার কোন লজিক ব্লকগুলো কিভাবে কানেক্টেড, কিভাবে বসালে তার মধ্যে ওয়্যার কম লাগবে এবং ডিলে কম হবে, এই সব কিছু মিলাই কিন্তু টুলগুলো কাজ করে। এই টুলের অনেকগুলো গোল থাকে, তার মধ্যে সে যে কোনো একটাকে প্রায়োরিটি দেয়, ওই প্রায়োরিটির বেসিসে সে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলে, বুঝছো? দেখো এখন ফিজিক্যাল ডিজাইন স্টেজে আমাদের তিনটা স্টেপ: প্লেসমেন্ট, রাউটিং আর হচ্ছে স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস। এই তিনটা আমরা একটু একটু করে দেখব। প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে তুমি লজিক ব্লকগুলো কোথায় বসাবা, এবং এটা পুরোপুরি তোমার টেকনোলজি ম্যাপ যে নেটলিস্ট আছে এটার উপর বেসিস করেই ডিসিশনটা মেক করা হয় যে তোমার কোথায় বসাবা এবং কিভাবে বসাবা। এটার মূল টার্গেট হলো যে খুঁজে বের করা, যে অপটিমাল প্লেসটা খুঁজে বের করা, যে কোথায় বসালে আমার সার্বিকভাবে পারফরমেন্স ইনক্রিজ করবে, দ্যাট মিনস ডিলে কম হবে এবং আমি সার্কিট অনেক ফাস্টার অপারেট করাইতে পারবো। এখন দেখো যে আমার কিন্তু একটা লজিক ব্লককে বসানোর কিন্তু অনেক জায়গা থাকতে পারে। ছোট একটা সার্কিটের জন্য তো এমন কোনো প্রবলেম না, কিন্তু তোমার সার্কিট যত বেশি কমপ্লেক্স হবে প্লেসমেন্ট প্রবলেমটা তত বেশি কঠিন হবে। এই প্লেসমেন্ট জিনিসটা কিন্তু আমরা ভিএলএসআই ফিল্ডেও আমরা ইউজ করি অহরহ। সেখানে প্লেসমেন্ট মানে তুমি একটা চিপে কোনো একটা ব্লক কোথায় বসাবা, জিনিসগুলো কিন্তু সিমিলার, বুঝছো? তুমি যদি এপিজি এর এই আইডিয়াটা বুঝে যাও তাহলে কিন্তু তোমার ওটা একই, মানে সেম। দেখো এখন একটা নাম্বারের জন্য, যে কোনো একটা এলিমেন্টের জন্য আমার এন ফ্যাক্টোরিয়াল সংখ্যক সলিউশন থাকে। তোমার যদি এন সংখ্যক ব্লক হয়, দ্যাট মিনস আমি মনে করো প্রথম একটা প্লেস আছে, প্রথম প্লেসটাকে আমি এন সংখ্যক ভাবে ফিল আপ করতে পারি। তারপর সেকেন্ড যে প্লেসটা, সেই প্লেসটাকে আমি কি এন মাইনাস ওয়ান সংখ্যক ভাবে ফিল আপ করতে পারি, তারপরে এন মাইনাস টু, এভাবে লাস্টে একদম ওয়ান পর্যন্ত চলে যায়, দ্যাট মিনস এন ফ্যাক্টোরিয়াল। তার মানে তোমার যদি এন সংখ্যক ব্লক থাকে তাহলে তার এন ফ্যাক্টোরিয়াল নাম্বার সংখ্যক সলিউশন সম্ভব, প্লেসমেন্ট সলিউশন। দেখো কি হিউজ নাম্বার না? তোমার যদি 50টা ব্লক থাকে তোমার হিউরিস্টিক মানে একদম 50 ফ্যাক্টোরিয়ালে চলে যাচ্ছে। 50 ফ্যাক্টোরিয়াল কি বিশাল বড় একটা নাম্বার। এই জন্য তোমার এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের অনেকগুলো অ্যালগোরিদম মানুষ বের করছে, অনেক রিসার্চ করে করে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে। আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হলো হিউরিস্টিক টেকনিক। হিউরিস্টিক টেকনিকটা মানে কি, তোমার অনেকটা র্যান্ডম জিনিসের মতো, যে তুমি পুরোপুরি এক্সাক্ট আইডিয়াটা করবা না, তুমি আন্দাজে একটা প্লেস সিলেক্ট করবা, সেই আন্দাজের উপর বেসিস করে আমরা পরবর্তীতে দেখবো যে আমরা কোথায় বসালে কিভাবে ইমপ্রুভমেন্ট হয়। এই দেখো আইটারেটিভ ইমপ্রুভমেন্ট, এই টার্মটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কোন একটা সার্কিটকে দেওয়ার সাথে সাথে আমি অপটিমাইজ করতে পারি না, সেটার জন্য বহু আইটারেশন, বহু স্টেপ পার হতে হয়। একটু একটু করে আমার কিন্তু সার্কিট আস্তে আস্তে ইনক্রিজ করে। তোমরা হয়তো বুঝতে পারছো যে দেখো যে আমরা একদম শুরু থেকে ডিজাইনের একদম শুরু থেকে একটু একটু করে কিন্তু আমরা সার্কিটকে ইমপ্রুভ করতেছি, এবং আস্তে আমাদের মূল টার্গেট হলো যে সার্কিটকে যত বেশি পারি অপটিমাইজ করব, সেটা সব দিক দিয়ে পাওয়ার কনজাম্পশন এবং ফ্রিকোয়েন্সি যদি একইভাবে তুমি মার্চ করতে পারো, এটা কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট, বুঝছো? দেখা যাবে যে তোমার সার্কিট অনেক ফাস্ট কাজ করতেছে, আবার একটা গোল এটা এবং অ্যাচিভ করা অনেক বেশি কঠিন, অনেক অনেক সময় দিতে হয়, অনেক রিসার্চ যে কোনো জিনিসের উপর। দেখো এর পরবর্তীতে আমরা যদি যাই, এই প্লেসমেন্ট আমরা কিভাবে হয়, ফার্স্টে যে আমি যে বললাম হিউরিস্টিক টেকনিকটা, এটা তোমার যে কোনো র্যান্ডমলি একটা প্লেস সে সিলেক্ট করে নেয় এবং এই প্লেসটার উপর বেসিস করে সে ওখানে ইনিশিয়াল প্লেসমেন্ট সলিউশন একটা ধরে নেয়, সেটা সবার আগে সে ফার্স্ট কন্ট্যাক্ট করে এবং সেখানে আমার লজিক ব্লকগুলো ওখানে বসায় দেয়। এরপরে আমরা একটু একটু করে আমি বিভিন্ন জায়গায় লজিক ব্লক বসাই, আমি দেখি যে এখানে আরেক জায়গায় প্রেস করলাম, ওইখানে বসানোর পর আমার পারফরমেন্স ইমপ্রুভ করলো কিনা। যদি আমার পারফরমেন্স ইমপ্রুভ করে দেন আমি সলিউশনটা রেখে দেই,
আদারওয়াইজ যদি না করে তাহলে আমি আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যাই, মানে আগে যে লোকেশনে ছিল সেই লোকেশনে বসাই একটু একটু করে, মানে প্রত্যেক আইটারেশন, দ্যাট মিনস প্রত্যেক স্টেপ পর পর আমার পুরো সলিউশনের কোয়ালিটি মেজার করতে হয় এবং এক্সামিন করতে হয় যে আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হলো নাকি খারাপ হয়ে গেল। যদি অনেক অপটিমাল আমরা একটা সলিউশন পেয়ে যাই, পারফরমেন্স ম্যাট্রিক্স আমরা যদি একদম মোটামুটি স্যাটিসফাইড হয়ে যাই, পুরোপুরি তো হওয়া সম্ভব না, মানে মিনিমাম ধরো যে 98% বা 97% যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি যে এটা ওকে। এবং এই ইমপ্লিমেন্টের সার্কিটগুলো যখন আমরা করি, যখন বসাই, তখন আমাদের মূল দুইটা পারফরমেন্স ম্যাট্রিক্স লাগে, সেটা হলো এই স্পিড অফ অপারেশন আর কস্ট। দেখো এই দুইটা টার্ম কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমার সার্কিটটা কত স্পিডে চলতেছে এবং সার্কিটের কমপ্লেক্সিটি কত, দ্যাট মিনস সার্কিটের কস্ট কত, টোটাল কতগুলা গেট লাগছে, তার ডিলে কিরকম, এই জিনিসগুলোর উপরেই কিন্তু পারফরমেন্সটা মেজার করে। বুঝতে পারছো? এখন দেখো এই প্লেসমেন্টটা নিয়ে কিন্তু অনেক অনেক ওয়াইড এক্সটেন্সিভ ভাবে রিসার্চ হয় এবং নতুন নতুন অ্যালগোরিদম নিত্য নতুন মানে আবিষ্কার হচ্ছে সবসময়। এখন তো মেশিন লার্নিং এসে আরো বেশি কাজটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করছে। এগুলো নিয়ে কিন্তু অনেক মানে বাইরে কিন্তু অনেক অনেক বেশি কাজ হয়। তোমরা যদি একটু পেপার পড়ো দেখবা যে অনেক কিছু আছে কিন্তু এই প্লেসমেন্ট টেকনিক। আমি তোমার একটা কোর্সের একটা লিংক দিতে পারি, মানে তোমার ওই ভিএলএসআই ক্যাড একটা সিরিজ আছে, পুরোপুরি তোমরা দেখতে পারো ওটা, ভিএলএসআই ক্যাড পার্ট 2 লেআউট। এই লেআউট পোর্শনটা তোমরা দেখতে পারো, তাহলে তোমরা এই প্লেসমেন্ট এগুলা নিয়ে আরো একটু ডিপার আইডিয়া পাবো। দেখো আমি প্লেসমেন্টের একটা এখানে এক্সাম্পল দিছি। এই সাদা দেখো একটা এফপিজিএ বিশাল বড় একটা কাজ, অনেক বড় একটা আইসি, তার একটা ছোট্ট একটা জিনিস এখানে আমি দেখাইছি। সেই ছোট পোর্শনের মধ্যে এই যে স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার গুলো দেখতেছো না, এই রেক্ট্যাঙ্গল প্লেস গুলো হলো প্রত্যেকটা আমাদের একটা প্লেস, আর এর মাঝে এই যে ছোট ছোট আরো অনেকগুলো রেক্ট্যাঙ্গুলার প্লেস আছে, এই এগুলোর মধ্যে আমরা বেসিক্যালি লজিক এলিমেন্ট গুলো প্লেস করি। দেখো এখানে যে সাদা যেগুলো আছে সেগুলো হলো আনঅকুপাইড, মানে ওগুলাতে আমরা বসাইনি। আর যেগুলা গ্রে হয়ে আছে, গ্রে গুলো মানে ওখানে আমরা লজিক এলিমেন্ট গুলো প্লেস করছি। এই জিনিসটা কিন্তু অনেক অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করে অপটিমাইজ করার পর আমাদের এই ফিগারটা আসছে। বুঝছো? এটা জাস্ট আমি একটু শো করছি যে তোমার এফপিজিএ তে রিসোর্স মানে কিভাবে থাকে, তোমরা একটু আইডিয়া পাবা। এখানে যে যে জিনিসগুলো দেখছো না, যে সাদা সাদা গুলো, এই সাদা সাদা যে স্কোয়ার গুলো আছে সেই সবগুলো হলো একটা এলইউটি, দ্যাট মিনস লুক আপ টেবল। আর এই যেগুলা বড় বড় স্কোয়ার গুলো দেখতেছো এগুলা হলো একটা ব্লক। এইভাবে তোমার একটু একটু করে ফার্স্টে ধরো এখানে আমি একটা বসালাম ব্লক, বসায় দেখলাম যে পারফরমেন্স ভালো না, না হলে আমি আগের অবস্থা মনে করো আগে এখানে ছিল আবার সেখানে আমি ব্যাক করাই দিই, তারপর আবার মনে করো আরেকখানে বসাই দিই, বসাই এইভাবে মানে র্যান্ডমলি দেখি আর কি। র্যান্ডম জিনিসটাই হলো হিউরিস্টিক টেকনিক। হিউরিস্টিক টেকনিক কিন্তু অনেকগুলো অ্যালগরিদম আছে, তোমরা একটু সার্চ করতে পারো এটা নিয়ে। এর পরবর্তীতে যে ধাপটা সেটা হলো রাউটিং। নামটা শুনেই বুঝতে পারতেছো যে রাউটিং মানে হলো বিভিন্ন জিনিসের মাঝে ইন্টারকানেকশন করে দেওয়া, দ্যাট মিনস রোড তৈরি করা। আমরা একটু আগে লজিক ব্লক বসাইছি, দ্যাট মিনস বিল্ডিং গুলো আমরা বসাই দিচ্ছি, এবার তাদের মাঝে ইন্টারকানেকশন করব, এই কাজটাই হলো রাউটিং। এই জিনিসটা প্লেসমেন্টের পরপরই হয়। রাউটিং করার মেইন টার্গেট হলো যতগুলো ব্লক আছে সবগুলোকে যত কম পারা যায় সেই পরিমাণ ওয়্যার দিয়ে কানেক্ট করা। ওয়্যার বেশি হলে কিন্তু ডিলে বেশি হবে, তোমরা তো জানো যে ওয়্যারের মধ্যে কি থাকে, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স। এখন একটা তার যত বেশি বড় হবে তার মধ্যে তোমার রেজিস্ট্যান্স এলিমেন্ট বেশি আসবে প্লাস ক্যাপাসিটেন্স আসবে, এই কারণে কিন্তু আরসি কম্পোনেন্ট অ্যাড হয়ে হয়ে অনেক বেশি হয়ে যায়। আমরা এই জন্য যতদূর চাই যে ওয়্যারিং রেজিস্ট্যান্স যত মানে কম, ছোট সংখ্যক ওয়্যার ইউজ করা সম্ভব। এই জন্য কিন্তু শর্ট ওয়্যারের চাহিদা অনেক, মানে কেউ কিন্তু চায় না যে তার চিপে বিশাল অনেক বড় একটা ওয়্যার চলে আসুক। বড় ওয়্যার আসলে কিন্তু ডিলে বেশি হয় এবং পারফরমেন্স মানে একদম ডিগ্রেড হয়ে যায়। দেখো এখন এই রাউটিং করার সময়ও কিন্তু অনেকগুলো অ্যালগোরিদম আছে, অনেক অনেক ইফিশিয়েন্ট অ্যালগোরিদম আছে, এগুলো পুরো এক একটা মানে রিসার্চের টপিক আর কি। আমি এই লাস্টে যেগুলো বললাম, এই দেখো ফিজিক্যাল ডিজাইন, এই পুরো জিনিসটাকে কিন্তু ব্যাক এন্ড বলা হয়। আর আমরা যে ডিজাইন পোর্শনে যেটা কাজ করি, ধরো যে একটা ভেরিলক সার্কিট কেমন হবে, বিহেভিয়ার বলে দেওয়া, এটা হলো ফ্রন্ট এন্ড। এই জন্য তোমার দুইটা পার্ট আছে, একটা হলো ব্যাক এন্ড আর একটা হলো ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড কিন্তু কখনো স্যাচুরেশন হবে না, কিন্তু ব্যাক এন্ডের কাজ কিন্তু অনেকটাই স্যাচুরেটেড। এখন কিন্তু মানে এই ব্যাক এন্ডে জব স্কোপ অনেক কমে গেছে। আগে লেআউট ইঞ্জিনিয়ারদের অনেক দরকার হতো, এখন কিন্তু লেআউট ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক কম, কারণ কম্পিউটার অ্যালগোরিদম গুলো এসে
মানে মানুষের কাজ কমাই দিছে। আর ওগুলো জায়গায় মানে ম্যানুয়ালি কেউ লেআউট করে না, আগে সবাই ম্যানুয়ালি লেআউট করতো, প্রত্যেকটা ব্লক বানায় বানায় সবগুলা ইন্টারকানেক্ট করতো ম্যানুয়ালি, কিন্তু এখন সব কম্পিউটারকে জাস্ট খালি কমান্ড দিলেই বলে দেয়। তোমরা যারা ক্যাডেন্স ইউজ করছো তারা হয়তো এটা নিয়ে অনেক কিছু জানো। তোমরা ভিএলএসআই 1 এ যে কাজটা করছিলা সেটা হলো পুরাটা মানে ম্যানুয়ালি লেআউট ডিজাইন করছিলা, তাই না? তোমরা ভিএলএসআই 2 তে করবা এটা পুরো রিভার্স। এবার তোমরা শিখবা রিয়েল অটোমেশন, মানে কম্পিউটার অটোমেটিক কাজ করে দিবে, তুমি জাস্ট খালি কমান্ড দিবা কিছু, সেই কমান্ড স্টেপ ফলো করে করে কম্পিউটার তোমার একদম অপটিমাল লেআউটটা দিয়ে দিবে। তুমি দেখবা যে লেআউট কতটা কম্প্যাক্ট। তোমরা যখন প্রজেক্ট করবা তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আরো দেখো, রাউটিং এর জন্য আমার মেইনলি দুইটা স্টেজ থাকে, একটা হলো গ্লোবাল রাউটিং আর একটা হলো ডিটেইলড রাউটিং। গ্লোবাল রাউটিং মানে হলো আমার বাইরে থেকে চিন্তা করে মোটামুটি একটা রাউটিং ক্রাইটেরিয়া ফিট করা, অনেকটা বলতে পারো যে ব্লুপ্রিন্ট। যে কোনো একটা প্ল্যান কাজ করার আগে আমরা আগে ব্লুপ্রিন্ট তৈরি করি, তাই না? যে আমার আগে থেকে মনে মনে একটা ছক করে নেই যে এটা এরকম হবে, তারপরে এরকম হবে। এই কাজটা হলো গ্লোবাল রাউটিং। এই জিনিসটা মেইনলি তোমার বড় বড় ব্লকগুলোর মাঝে ইন্টারকানেকশনটা দেখে। আর ডিটেল রাউটিং মানে হলো ব্লকের মধ্যে যাওয়ার পরের কার রাউটিং। এটাতে একদম তোমার লজিক এলিমেন্ট গুলো পারফেক্টলি যেভাবে যেভাবে তোমার নেটলিস্টে কানেক্টেড ছিল সেভাবে একদম বসায় দেয়। কিন্তু গ্লোবাল রাউটিং গুলো বেসিক্যালি বড় বড় আমি বলতে পারি তোমার মডিউলের মধ্যে কানেক্ট করে। যেমন ধরো যে তুমি একটা ব্লক বানালা এএলইউ আর একটা ব্লক বানালা রেজিস্টার, এখন এএলইউ আর রেজিস্টারের মধ্যে যে ইন্টারকানেকশন সেটাকে তুমি গ্লোবাল রাউটিং বলতে পারো। আর এএলইউ বা রেজিস্টার এর মধ্যকার যে ইন্টারনাল রাউটিং সেটা হলো তোমার ডিটেল রাউটিং। ডিটেল রাউটিং এ তোমার একদম প্রত্যেকটা ব্লকের সাইড বাই সাইড করে করে পুরো রাউটিং ক্রাইটেরিয়াটা সে ফিল আপ করে দেয়। দেখো এই দুইটা স্টেজে কিন্তু অসংখ্য নিউমেরাস অ্যালগোরিদম আছে, সবগুলোই কাজ টার্গেট হলো অপটিমাইজ ডিজাইনটা পাওয়া। সবগুলো কাজ মেইন কাজ হলো অপটিমাইজেশন। দেখো আমি এখানে রাউটিং এর ওই আগের যে একটু এক্সাম্পলটা দিলাম সেখান থেকে একটু ডিফারেন্ট। এখানে দেখো অনেক ওয়্যার দেখতে পাচ্ছ, তাই না? এই ওয়্যার গুলো হলো একটা রাউটিং ওয়্যার। বিভিন্ন ওয়্যার আছে, কালো যেগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলা হলো স্ক্যান ক্যারি। এই কালো ওয়্যার গুলো হলো ক্রিটিক্যাল পাথ, দ্যাট মিনস এগুলো কিন্তু সবচেয়ে বেশি ডিলে করতেছে, বড় এবং অনেক বড়। দেখো যে এখানে বড় বড় ব্লকের মাঝে তোমার অসংখ্য ওয়্যার আছে। এই মধ্যকার যে ওয়্যার গুলো এগুলো সব হলো আমার গ্লোবাল রাউটিং এর সময় কমপ্লিট হয়। আর ইন্টারনালি যেগুলো আছে সেগুলো হলো ডিটেল রাউটিং এর সময় কমপ্লিট হয়। মানে দুইটা স্টেজ কিন্তু পরপর হয়, বুঝছো? আগে গ্লোবাল রাউটিং হয়ে দেন ডিটেল রাউটিং। এবং এই কালো যে চেইনটা এটা হলো সবচেয়ে আমার এখানে ক্রিটিক্যাল বেশি, এবং আমাদের মূল টার্গেট হলো এটাকে সামহাও আমাদের অপটিমাইজ করে একদম ডিলে কম করে করতে হবে এবং এটা লেন্থ যেন সবচেয়ে কম হয়, এভাবে আমাদের অপটিমাইজেশনটা ফিট করতে হবে। এবং দেখো এখানে অনেক আনঅকুপাইড স্পেস আছে, এগুলো জায়গায় তোমার লজিক প্লেসমেন্ট হয়নি। আর যেগুলো গ্রে সেই এরিয়াগুলো হলো তোমার এক একটা পুরো হচ্ছে সে ব্লক নিয়ে নেয়, একটা লজিক ব্লক বেসিক্যালি। এর পরের স্টেজটা হলো তোমার টাইমিং অ্যানালাইসিস। টাইমিং অ্যানালাইসিস নিয়ে কিন্তু অনেক কিছু বলা যায়, কিন্তু এখন আমি এত কিছু বলবো না, তোমাদের হালকা একটা আইডিয়া দেই যে টাইমিং অ্যানালাইসিসটা আমার সবসময় লাগে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে। কম্বিনেশনাল সার্কিটের এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট যেমন ধরো একটা ডি ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার দিয়ে তুমি যদি কোনো স্টেট মেশিন বা ওয়ারিং ডায়াগ্রাম যদি করতে চাও তখন কিন্তু এটার নেসেসিটি অনেক বেশি। এই জিনিসটা বেসিক্যালি এই স্টেজে এসে তুমি তো এতক্ষণ কি করলা যে সার্কিটের সবগুলা প্লেসমেন্ট করলা, এফপিজি তে বসাইলা, এলিমেন্ট গুলা বসাইলা। এখন এই স্টেজের কাজ হলো তোমার পুরো জিনিসটা, তোমার পুরো লজিক ব্লকের ডিলে মেজার করা, যে আমার গেটের ইন্টারনাল ডিলে প্লাস ওয়ারিং ডিলে এই দুইটাকে অ্যাড করে দেন আমার ফাইনাল ডিলেটা কম্পিউট করা। এই কাজটাই হলো আমার স্ট্যাটিক টাইমিং অ্যানালিসিসের মূল কাজ। এই জিনিসটা রাউটিং এর পর হয় এবং দুইটা মেইন টপিক ইম্পর্টেন্ট। একটা হলো যে ডিলে ইনফরমেশন সে এক্সামিন করে, পাশাপাশি সে সার্কিট পারফরমেন্সের জন্য একটা টেবল ক্রিয়েট করে। এই জাইলিন্স দেখবো সেখানে আরো বুঝতে পারবো। আমি এটাকে বলছি যে তোমার জাইলিন্স আইএনসি অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার, আর অনেক কিছু মানে ইনসাইট পাওয়া যায়, মানে তোমার একদম রিয়েল অপটিমাইজেশন হবে। অনেক রিপোর্ট দেয় তো, কিন্তু কোয়ার্টাস এত বেশি রিপোর্ট দেয় না, এই জন্য একটু প্রবলেম হয়, কিন্তু করা যায়, বের করা যায়, কিন্তু একটু কঠিন, মানে কমপ্লেক্স কঠিন। এই জন্য তোমার তিনটা প্যারামিটার মাথায় রাখতে হবে, সেটা হলো এফ ম্যাক্স। এফ ম্যাক্স মানে তোমার সার্কিটের ম্যাক্সিমাম অপারেটেবল ফ্রিকোয়েন্সি, মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। টিএসইউ দ্যাট মিনস সেট আপ টাইম, আর টিএইচ মানে হলো হোল্ড টাইম। এই জিনিসগুলো আমি একটু তোমাদের হালকা আইডিয়া দেবো, তোমরা
যখন সিকোয়েন্সিয়াল সার্কিট পড়বা তখন এটা আরো মানে আইডিয়া পাবা পুরোপুরি। দেখো এফ ম্যাক্স নিয়ে আমি ফার্স্টে বলি। এফ ম্যাক্স মানে হলো তোমার একটা সার্কিটের হাইয়েস্ট অপারেটেবল ফ্রিকোয়েন্সি, এবং আমি ওইটাই এখানে বলছি যে তোমার স্পেসিফাইজ দ্য ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লক। এবং তোমার এই এফ ম্যাক্সটা ডিটারমিন্ড হয় তোমার যে কোনো একটা সার্কিটে সবচেয়ে বড় যে ওয়্যারটা আছে, সবচেয়ে বড় যে পাথটা, সেই পাথের মধ্যে আমার ওয়্যার থাকবে প্লাস লজিক এলিমেন্ট থাকবে। এটা নিয়ে তো একটা পাথ। আমার সার্কিটের মধ্যে কিন্তু 100টা 1000টা এরকম অসংখ্য পাথ থাকতে পারে, নিউমেরাস পাথ থাকতে পারে। মানে তোমার সার্কিট যত বেশি বড় হবে আস্তে আস্তে পাথের কমপ্লেক্সিটি এবং পাথের মধ্যে ডিলে পরিমাণ বিভিন্ন হবে। তুমি যত বেশি এলিমেন্ট ইউজ করবা আর তোমার ওয়্যার যত বেশি লম্বা হবে তোমার ডিলে তত বেশি হবে। এই এফ ম্যাক্স কিন্তু এটার উপরই ডিপেন্ড করে যে তোমার ওটস কেস মানে ওটস যে পাথটা, এই পাথটাকে আমরা বলি ওটস পাথ। ওটস পাথ মানে সবচেয়ে খারাপ পাথ, এই খারাপ পাথটাই আমরা নেই। এবং এটার আরেকটা নাম হলো ক্রিটিক্যাল পাথ। আমি তোমার এটা আগেও বলছি, এই ক্রিটিক্যাল পাথের উপরই ডিটারমিন হয় আমার এই এফ ম্যাক্সটা। এবং পার্ট ডিলেটা এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হলো লজিক ব্লকের মধ্যকার ডিলে, তারপর ওয়্যারের ডিলে, আর একটা হলো টিসিকিউ। টিসিকিউ মানে হলো তুমি যে কোনো একটা ফ্লিপ ফ্লপে ক্লক থেকে কিউ পর্যন্ত যেতে একটা ডিলে একটা সময় লাগে। মনে করো যে একটা ক্লক আসলো, আমার ফ্লিপ ফ্লপ সাপোজ ধরো একটা ডি ফ্লিপ ফ্লপ, আমরা মানে বেসিক্যালি ডি ফ্লিপ ফ্লপটার উপরই ফোকাস করি, অন্য ফ্লিপ ফ্লপ গুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তুমি ডি ফ্লিপ ফ্লপে চিন্তা করো যে আমার একটা ক্লক যখন আসে তখন আমার ডি ইনপুটে যে ইনপুটটা আসে সেটা আমার আউটপুট কিউ এ পাস হয়, তাই না? এখন এটার মাঝে যদি পাস হয় তাহলে দেখো যে সাথে সাথে কিন্তু পাস হইতে পারে না, কখনো সাথে সাথে পাস হইতে পারে না, কারণ ইলেকট্রনিক সার্কিটের সবসময় নিজের একটা ডিলে আছে। এই কারণে তোমার কিছু হলেও একটা সময় লাগবে, সামন ধরো যে ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ড হলেও, একেবারে কিন্তু 0 সেকেন্ড এটা কিন্তু কখনো হওয়া সম্ভব না। যে কোনো এই রিয়েল টাইম সার্কিটের সাথে আমাদের সিমুলেশনের কিন্তু এটাই তফাৎ। আমরা সিমুলেশনে কিন্তু সরাসরি অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু রিয়েল টাইম মানে আমাদের এফপিজিএ টুলগুলা ক্যাট টুলগুলা এই জিনিসটা আমাদের জন্য সহজ করে দিচ্ছে। মানে সফটওয়্যার এতটাই আপগ্রেড হয়েছে যে এখন এই ইনফরমেশন গুলো আমরা জাস্ট করে সফটওয়্যার দেখে মানে বলতে পারি যে আমাদের সবকিছু রিকোয়ারমেন্ট ওকে আছে কিনা। আমি তোমাদের এগুলো সব দেখাবো। এই পুরো টাইমিং রিপোর্ট অ্যানালাইসিস এগুলো কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ভিএলএস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে সেট আপ টাইম। এখন এই সেট আপ টাইম আর হোল্ড টাইম এই দুইটা জিনিস আমি হালকা তোমাদের বলি। সেট আপ টাইম আসলে এটা কি? সেট আপ টাইম মানে হলো যে তোমার যে কোনো একটা ইনপুট আসার আগে ডি ফ্লিপ ফ্লপের ডি ইনপুটে ইনপুটটা একটা সার্টেন সময়ের জন্য স্টেবল থাকতে হয় ক্লক আসার আগে। এই ক্লক আসার আগে এই সার্টেন স্টেবিলিটিটা, এইটাকেই বলা হচ্ছে তোমার সেট আপ টাইম। সেট আপ মানে হলো তুমি যে কোনো একটা যন্ত্রকে ধরো সেট আপ করবা, সেট আপ করার সময় তোমার কি প্রি রিকুইজিট থাকে না? তুমি তো আগে তো কিছু করো যে করিডোরে দেন আমার একটা মেশিন চালু হয়ে যায়। এই কাজটাই মানে এইভাবে তুমি মনে রাখতে পারো। সেট আপ মানে হলো আগে আর কি, ক্লক আসার আগে। ক্লক আসার আগে আমার ইনপুট ডি ফ্লিপ ফ্লপে ডি ইনপুটটা একটা সার্টেন সময় জুড়ে ফিক্স থাকতে হবে, স্টেবল থাকতে হবে। যদি স্টেবিলিটি যদি না থাকে তাহলে কিন্তু হবে না, তোমার সার্কিট ভালো মতো অপারেট করবে না। মানে তুমি যা যাচ্ছ তখন মানে আজাইরে একটা ভ্যালু দিয়ে দিবে, ধরো যে 1 আসা উচিত 0 দিবে বা এক্স মানে আনডিফাইন্ড একটা স্টেট দিয়ে দিবে। আর হোল্ড টাইমটা হলো এটার অপোজিটটা। হোল্ড টাইম মানে হলো তোমার ক্লক আসার পরে, ক্লক আসার পরেও কিন্তু ইনপুট একটা নির্দিষ্ট টাইম জুড়ে ফিক্স থাকতে হয়, দ্যাট মিনস স্টেবল থাকতে হয়। এই জিনিসটা হলো হোল্ড টাইম। তোমাদের এই দুইটা টপিক, দ্যাট মিনস সেট আপ টাইম, হোল্ড টাইম, এই জিনিসটা মনে রাখা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন সিকোয়েন্সিয়াল সার্কিট করবা তখন এটা নিয়ে আরো ডিটেলস জানতে পারবা। ওখানে থিওরিতে তোমাদের অনেক কিছু হয়তো পড়াবে। আর যারা ভিএলএসআই 2 নিচ্ছ তারা হয়তো এবারই মানে অনেক অ্যানালাইসিস করবা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক এবং পরীক্ষায় কোশ্চেনও আসে এখান থেকে। অনেক অনেক ভালো একটা টপিক এবং কঠিন টপিক, এটা কিন্তু একটু সময় নিয়ে পড়তে হয়, বুঝছো? মানে এই জন্য তখন তোমরা ভিএলএসআই 2 তে আর কি আরো ক্লিয়ার আইডিয়া পাবা। আর যারা ডিজিটাল সার্কিট ডিজিটাল ইলেকট্রনিক্স হালকা পাবা। মানে এই যে সেট আপ টাইম হোল্ড টাইম শুধু এতটুকুই আছে। এখন দেখো এরপরেও আমরা যে একটা আরেকটা কনসেপ্ট আছে সেট আপ টাইম আর হোল্ড টাইমের পরে স্ল্যাক নামে একটা জিনিস আছে। এই স্ল্যাক জিনিসটা নিয়ে আমাদের সবসময় মাথা ঘামাইতে হয়। স্ল্যাক পজিটিভ হওয়া সবসময় ভালো, স্ল্যাক নেগেটিভ মানে তোমার সার্কিটে গন্ডগোল প্রবলেম, সেটা রিকোয়ারমেন্ট ফিল আপ করবে না। এখন আসি যে কেন হবে না এটা। এখন আমাদের ক্যাট সিস্টেম কিন্তু আমাদের অটোমেটিক ভাবে টাইমিং কনস্ট্যান্ট আমাদেরকে ম্যানুয়ালি সেট আপ করার একটা সুযোগ দেয়। তুমি ম্যানুয়ালি বলতে পারবা যে আমি আমার সার্কিটকে এত হায়ার ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারবো, এত অপারেট করতে চাই। ধরো যে আমি একটা সার্কিটকে 4 GHz চালাতে চাই বা 8 GHz বা 12 GHz এরকম।
মানে তোমার মন মতো আর কি। কিন্তু মন মতো বললে তো আর হবে না, তোমার নিজের সার্কিটের সব ডিলে ডিলে সেই ক্যালকুলেশন করার পরেও তার নিজের একটা রেজাল্ট আছে, বুঝছো? সেই রেজাল্টটা দেখো, আমি এখানে স্ল্যাকে একটা ডেফিনেশন দিছি, একটা রিকোয়ারমেন্ট মাইনাস রেজাল্ট অবটেইন ফ্রম ক্যাট টুল। রিকোয়ারমেন্ট মানে তুমি ম্যানুয়ালি যে রিকোয়ারমেন্টটা দিবা, ধরো যে আমি এই যে একটু আগে যে বললাম যে তুমি তোমার সার্কিটকে চালাতে যাচ্ছ 4 গিগাহার্টজ, এইটা হলো তোমার ম্যানুয়াল রিকোয়ারমেন্ট। আর একটা হলো যে তোমার ক্যাট টুল, দ্যাট মিনস এই প্রোটিয়াস, সরি কোয়ার্টাস বা জাইলিংস, এই দুইটা তোমার অটোমেটিক তোমার সার্কিটটা অ্যানালাইসিস করে একটা সে রেজাল্ট দেয়। সেই রেজাল্টটা হলো তোমার এই সেকেন্ড রেজাল্টটা আর কি। এই ফার্স্ট রেজাল্ট থেকে সেকেন্ড রেজাল্টটা তুমি যদি বাদ দাও তাহলে তুমি স্ল্যাক পাবা। যেমন ধরো যে তুমি ম্যানুয়ালি রিকোয়ারমেন্ট সেট আপ করলা যে আমি হাইয়েস্ট আমি চাবো যে আমার লংয়েস্ট পার্টটা 5 ন্যানো সেকেন্ড হবে বা আরো কম হবে। 5 ন্যানো সেকেন্ড বা কম হওয়া মানে এইটা রিভার্স কত হবে, 1/5 ন্যানো সেকেন্ড। 1/5 ন্যানো সেকেন্ড মানে 200 মেগাহার্টজ। এখন তার মানে তোমার স্পেসিফাইড ক্লক ফ্রিকোয়েন্সিটা হবে 200 মেগাহার্টজ বা তার চেয়ে বেশি, তাই না? কারণ হচ্ছে এই দেখো এখানে কি বলছি আমি, 5 ন্যানো সেকেন্ড অর লো। 5 ন্যানো সেকেন্ড অর লো মানে তোমার টিটা হলো টি ইজ লেস অর ইকুয়ালস টু 5 ন্যানো সেকেন্ড, দ্যাট মিনস এফ হলো গ্রেটার অর ইকুয়াল 200 মেগাহার্টজ। তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 200 মেগাহার্টজ। তুমি মিনিমাম চাচ্ছ যে সার্কিটটা 200 মেগাহার্টজ অপারেট হোক, কিন্তু তোমার ক্যাট টুল তোমার একটা সার্কিট ডিজাইন করে দিছো, সেই পুরো সার্কিটটা অ্যানালাইসিস করার পর সে পাইলো 3.83 ন্যানো সেকেন্ড। তার মানে এর মাঝে ডিফারেন্সটা কত, 5 মাইনাস 3.83 ন্যানো সেকেন্ড, দ্যাট মিনস 1.17 ন্যানো সেকেন্ড। এটা হলো তোমার স্ল্যাক। দেখো আমার এখানে কি স্ল্যাক পজিটিভ। স্ল্যাক পজিটিভ মানে সবসময় ভালো। স্ল্যাক পজিটিভ মানে আমি কনস্ট্রেন্ট গুলো মিট করছি, প্লাস আমার কিছু স্পেয়ার আছে। ওই স্পেয়ার মানে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় আমি আরো অনেক কিছু করতে পারি। যেমন ধরো যে আমি আর একটু মনে করো যে ডিলে আর একটু মানে কমাই দিলাম, ডিলে আর একটু কমাই আমি ফ্রিকোয়েন্সিটা একটু বাড়াই দিলাম, এটা আমি করতে পারি। পজিটিভ স্ল্যাক সবসময় আমাদের সেট করতে হবে এমন ভাবে যেন আমাদের সার্কিট সবসময় পজিটিভ স্ল্যাক পায়। পজিটিভ স্ল্যাক যদি না থাকে, যেমন ধরো যে কোনো একটা সার্কিট মনে করো নেগেটিভ হয়ে গেছে, সাপোজ ধরো এখানে 5 মাইনাস, তুমি মনে করো ক্যাট টুল অ্যানালিসিস করে 6 পাইছো, তাহলে তোমার স্ল্যাক কত আসতো, -1 ন্যানো সেকেন্ড। -1 ন্যানো সেকেন্ড মানে তোমার হচ্ছে সেট আপ টাইম আর হোল্ড টাইমে প্রবলেম হচ্ছে। তখন তোমাকে কি করতে হবে, তোমাকে তখন একদম সার্কিটটা ম্যানুয়ালি আবার নতুন করে ডিজাইন করতে হবে, কারণ হচ্ছে টাইমিং ক্রাইটেরিয়া সে ফিল আপ করতে পারেনি। এই স্ল্যাক জিনিসটা কিন্তু টাইমিং ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং টাইমিং ক্রাইটেরিয়া ফিল আপ করা ছাড়া তোমার সার্কিট কখনোই রিয়েল টাইমে ঠিক মতো অপারেট করতে পারবে না। এবং এইটাই কিন্তু বেসিক্যালি আমাদের বলে দেয় যে তুমি কোনো একটা জিনিসকে সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সিতে চালাতে পারবা। এই যে দেখো যে সিপিইউ, আমি কি মানে বলতে পারি না যে আমার সিপিইউ এর ফ্রিকোয়েন্সি ইনফিনিটি হার্টজ? এটা কি কখনো সম্ভব? ইনফিনিটি হার্টজ কিন্তু কখনোই সম্ভব না, কারণ রিয়েল টাইমে সম্ভব না, খালি আমরা মুখে বলতে পারবো। কিন্তু এই সবগুলা কিন্তু একটা সার্টেন প্র্যাকটিক্যাল লিমিটেশন আছে। এই লিমিটেশন গুলো তোমার এই আমাদের এই সার্কিটে সব ইন্টারনাল যে ট্রানজিস্টর এটার বেসিক্যালি ডোমিনেট করে ওগুলার ক্রাইটেরিয়ার উপর, মানে পুরো ক্রাইটেরিয়াটার উপর। নেগেটিভ স্ল্যাগ আমি সামহাও আমি চাই যে এটাকে রিমুভ করতে। নেগেটিভ স্ল্যাগ মানে রিমুভ করার দুইটা উপায় আছে। একটা হলো যে তোমার ম্যানুয়ালি তুমি বলে দিলা যে সার্কিটটা আমি এত বেশি পারবো না, মানে হাইয়েস্ট এইটার ফ্রিকোয়েন্সি, এর চেয়ে বেশি আমার করা সম্ভব না, মানে তারপরে আমি কিভাবে চেঞ্জ করতে পারি এই জিনিসটা, এটা কিন্তু তুমি টুলকে বলে দিতে পারবা। যেগুলো টুল একটু বেশি ইন্টেলিজেন্ট তুমি সেগুলোতে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারো, যে ওখানে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায়। তোমার মনে করো যে তুমি একটা সার্কিট একটা বলে দিলা, সে ইফিসিয়েন্ট ভাবে আবার সে নতুন করে ওই জিনিসটা যতগুলো সিনথেসিস স্টেজ ছিল, মানে যেভাবে যেভাবে সে পার করে আসছে, সে ওখানে চেঞ্জ করে করে পরে দেখে যে আমি এই রিকোয়ারমেন্টটা সামহাও আমি মিট করতে পারতেছি কিনা, বুঝছো? এইটাই হলো বেসিক্যালি মানে মেইন জিনিস। স্ল্যাক কনসেপ্ট কিন্তু সবসময় মানে তুমি মাথায় রাখবা যে পজিটিভ, আমরা সবসময় পজিটিভ স্ল্যাকটা চাই। নেগেটিভ স্ল্যাক কখনোই মানে কারো কাম্য না, সবসময় নেগেটিভ স্ল্যাক অ্যাভয়েড করবা। এর পরবর্তীতে দেখো আমরা এই পর্যন্ত কি বুঝলাম, যে একটা সার্কিটে ডিলে থাকে, তাই না? যে কোনো ইলেকট্রনিক সার্কিটে ডিলে থাকে, কোনোটাই জিরো ডিলে আলা কোনো গেট নাই। জিরো ডিলে সম্পূর্ণ গেট সব হলো থিওরিটিক্যাল আর আইডিয়াল গেট। প্রত্যেকটা গেটে ইন্ট্রিনজিক ডিলের কারণে আমার রিয়েল লাইফ সার্কিট ডিলে, এই জিনিসটাও আমি টুল দিয়ে দেখাইতে পারি। এই জিনিসটাকে বলে টাইমিং সিমুলেশন। তোমাদেরকে আমি আজকে কোয়ার্টাসে এই টাইমিং সিমুলেশনটাও দেখাবো। এটা নর্মালি তোমাদের ল্যাবে দেখায় না, কিন্তু আমি তোমাদের এই সব প্রত্যেকটা স্টেজ ক্লিয়ার হওয়ার জন্য আমি তোমাদের দেখাই দেবো। এখন দেখো যে রিয়েল লাইফের সার্কিট ডিলেতে আমার দুই ধরনের ডিলে আছে, একটা হলো প্রপাগেশন ডিলে, একটা হলো ওয়্যার ডিলে। এই ওয়্যার ডিলে
মানে হলো ওই বড় বড় ওয়্যার যতগুলো আছে তোমার ডিজাইনের মধ্যে, ধরো যে কত 1000 বা 2000 ওয়্যার আছে, সবগুলো ওয়্যারের ডিলে সে যোগ করে, প্লাস হচ্ছে যতগুলো গেট ইউজ করছো সবগুলো গেটের ডিলে অ্যাড করে নিয়ে আমি পুরো একটা রিয়েল লাইফ সার্কিট ডিলে পাই। এই জিনিসটার উপরই বেসিস করে আমার টাইমিং সিমুলেটরটা ওর উপরেই আবার টাইমিং ভেরিফিকেশন মানে ওয়েব ফর্ম দিয়ে দিয়ে দেখে যে তোমার আউটপুট ঠিক মতো আসতেছে কিনা। এখন তুমি যদি অ্যানালাইসিস করার পর তুমি যদি দেখো যে তোমার ডিলে বেশি হয়ে গেছে, তাহলে তুমি বুঝতে পারতেছো যে তোমার শেষ অবস্থা শেষ, আবার নতুন করে ডিজাইন করতে হবে, মানে ডিজাইনে চেঞ্জ করে করে দেখতে হবে যে একদম অপটিমাল সলিউশনটা পাইতে হবে, যেন তোমার সার্টেইন একটা ফ্রিকোয়েন্সি সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে। এবং এইটা কিন্তু অনেক অনেক বেশি মানে হার্ড একটা জিনিস, এটা আপাতত আমরা মানে ওমিট করতেছি এখন মানে পুরোপুরি করার জন্য। এর লাস্ট স্টেজটা হলো সার্কিট ইমপ্লিমেন্টেশন। এখন তুমি সবকিছু ওকে, ধরো যে তোমার টাইমিং সিমুলেশন সবটা মিলে গেল, সবকিছু হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস একদম তুমি ফুল একটা নেট লিস্ট পেয়ে গেছো। এখন দেখো যে আমি যখন একটা সার্কিট জেনারেট করি এফপিজিএ, এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা রিকনফিগারেবল হার্ডওয়্যার, এটাকে আমি মাল্টিপল টাইম রিকনফিগার করতে পারি। কিন্তু এটার সাথে কিন্তু সিপিইউ বা মাইক্রোপ্রসেসর, ধরো যে আরডিনো, এটার মাঝে কিন্তু অনেক ডিফারেন্স। আরডিনোকে তুমি কি বারবার প্রোগ্রাম করতে না, একটা প্রসেসরকে তুমি বারবার কোড করো, কোড করে করে বারবার চেঞ্জ করো। যে দেখো যে আমি একটা, ধরো যে কি বলবো, যে একটা এলসিডি ইন্টারফেসে তুমি একটা কোড লিখলা, এর পরবর্তীতে তুমি লিখলা যে মোটর ড্রাইভারের একটা কোড, মানে মোটর চালানোর একটা কোড, এটা করতে পারো। ওখানে কিন্তু আমরা রিকনফিগার করতে পারি না, কিন্তু এফপিজে কিন্তু আমরা রিকনফিগার করতে পারি। রিকনফিগার মানে হলো তুমি তোমার নিজের মন মতো যে কোনো জিনিসের মাঝে কানেকশন দিতে পারো। দেখো আমাদের এফপিজি আমাদের মাঝে কতগুলো ট্রানজিস্টর দিছে, এত কিছু ট্রানজিস্টর থাকতে আমাদের কি আর ফ্যাব লেভেলে যাওয়ার দরকার আছে? ফ্যাব্রিকেশন লেভেলে যাওয়ার কিন্তু দরকার নেই। ডিজিটাল সার্কিট গুলো আমরা কিন্তু এফপিজি তে ভেরিফাই টেস্ট করতে পারি যে আমাদের সার্কিট ফাংশনালিটি গুলো সবকিছু মানে ক্রাইটেরিয়া এক করতে পারলো কিনা, আর সবকিছু ওকে হচ্ছে কিনা। যদিও এফপিজিএ তে তোমার ডিজাইন একটু স্লো দেখাবে, কিন্তু রিয়েল টাইমে নিয়ে গেলে তোমার সার্কিট কিন্তু আরো ভালো পারফর্ম করবে। এফপিজি কিন্তু একটু স্লো, মানে সবসময় এটা মাথায় রেখো, এফপিজি কিন্তু রিয়েল টাইম মানে ফ্যাব্রিকেশন লেভেল যে হার্ডওয়্যার ওরা তৈরি করে তার চেয়ে কিন্তু সবসময় একটু স্লো। তুমি এফপিজি তে ইমপ্লিমেন্টেশনে গেট টেট অনেক বেশি আসে মাঝে মাঝে, এটা একটা মূল কারণ। এই জন্য মানে সবার এখন মেইন টার্গেট হয়েছে এই ক্যাট টুল গুলা যত বেশি পারা যায় আস্তে আস্তে আরো বেশি ইন্টেলিজেন্ট করা। এই যে এআই টিআই এসে এখন হয়তো আরো বেশি মানে হিউজ ডেভেলপমেন্ট হবে। আমার মনে হচ্ছে যে আর রিসেন্ট 10 to 20 ইয়ার্স এর মাঝে এই সফটওয়্যার গুলোর চেহারা মানে অন্যরকম হয়ে যাবে। এখন তো অন্যরকম হয়েছেই, আর আস্তে আস্তে আরো ডেভেলপ হবে, মানে এরপর অন্যরকম হয়ে যাবে, পুরোপুরি অন্য লেভেলে চলে যাবে। দেখো এখন আমাদের মোটামুটি এখন আমরা শিওর যে আমরা সার্কিট এখন পাইছি। ফাইনালি আমরা এই কেসে আসার পর এত কিছু করার পর আমরা একটা রিকনফিগারেশন করার একটা ফাইল পাই, সেই ফাইলটাকে বলে রিকনফিগারেশন ফাইল বা প্রোগ্রামিং ফাইল। তোমাকে আজকে দেখাবো তোমাদেরকে এই প্রোগ্রামিং ফাইলটা জেনারেট হয়। তোমরা তো হয়তো অনেকে জানো যে এসওএফ, ওই কোয়ার্টাসে এসওএফ ডট এসওএফ নামে একটা ফাইল আছে। এই ফাইলটা কিন্তু বেসিক্যালি রিকনফিগারেবল ফাইল। এখানে আমাদের কি বলা থাকে, বলা থাকে যে আমাদের এফপিজি এর মধ্যে কোন ট্রানজিস্টরটাকে আমরা অন করব বা আর কোন ট্রানজিস্টরটাকে আমরা অফ করব, জাস্ট খালি এই ইনফরমেশনটা। কোনটাকে আমরা চাই আবার কোনটাকে আমরা চাই না, এই জিনিসটাই কিন্তু এই কনফিগারেশন ফাইলটা লেখা থাকে। এখন সার্কিট ইমপ্লিমেন্টেশন করার দুইটা উপায় আছে, একটা হলো ওই যে যেটা বললাম টি ফ্যাব্রিকেশন, সরাসরি ফ্যাব লেভেলে যে, আর একটা হলো তোমার রিকনফিগারেশন হার্ডওয়্যার, দ্যাট মিনস এফপিজি ইউজ করে আমরা বেসিক্যালি এফপিজি ইমপ্লিমেন্টেশনটাই শিখতেছি। দেখো এখানে লাস্টে আমাদের যেটা আছে সেটা হলো পুরো ক্যাট সিস্টেম। আমি এই পর্যন্ত যতগুলো ক্যাট সিস্টেম ইউজ করছি সবগুলাই দেওয়া তোমাদেরকে। আমি তো এই তিনটা এলিমেন্টই দেখাচ্ছি, কোয়ার্টাস টু, মডেল সিম, জাইলিংস আইএসি। তিনটাই কিন্তু মানে তিনটা জিনিস কিন্তু তিন কোম্পানি। দেখো কোয়ার্টাস প্রাইম কিন্তু আর একটু ভালো, কোয়ার্টাস টু ওল্ড আছে কিন্তু কোয়ার্টাস প্রাইম এখন আরো অনেক আপডেটেড হয়েছে, আর ওদের ইন্টারফেসটা কোয়ার্টাস টু এর চেয়ে একটু ভালো, যদিও ফাংশনালিটিটা সবকিছু এক মানে সেম। এখানে যেগুলো অপশন আছে কোয়ার্টাস প্রাইম সেম অপশন, খালি ডিফারেন্সটা হলো যে তোমার কোয়ার্টাস টু হাই কিছু মানে রিসেন্ট মডার্ন অনেক ভালো ভালো এফপিজিএ ডেভেলপ হয়েছে, এই জিনিসগুলো সে ডিভাইস সাপোর্ট দিতে পারে না। যেমন ধরো যে সাইক্লোন 4 এখন আসছে, তারপর সাইক্লোন 5 আছে, স্ট্র্যাটিক্স আছে, স্ট্র্যাটিক্স 5 আছে। এই জিনিসগুলো কিন্তু কোয়ার্টাস টু এ ডিভাইস সাপোর্ট নাই। এই জিনিসগুলো ডিভাইস সাপোর্ট তোমরা কোয়ার্টাস প্রাইমে পাবা।
তুমি যদি একদম এলিমেন্টারি, যেহেতু এখন তোমরা যেহেতু একদম এফপিজি নিয়ে একদম এলিমেন্টারি পর্যায়ে আছো, সেই জন্য আমি তোমাদের মানে সাজেস্ট করবো আপাতত কোয়ার্টাস 2টাই করে নাও। এটা যদি তুমি ভালো মতো শিখতে পারো তাহলে কোয়ার্টাস প্রাইম এমনি পারবা। এখন দেখো এরপরে মডেল সিম হচ্ছে আমাদের মেন্টর গ্রাফিক্স এর, আর জাইলিংস আইএসসির হলো জাইলিংস ইনকর্পোরেটেড। এই প্রত্যেকটাই তিনটাই কিন্তু তিনটা অনেক বড় বড় কোম্পানি, এবং সেখানে কোম্পানিতে জবের জন্য তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে সেটা, ওদের পাশাপাশি কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দরকার। বুঝতে পারতেছো এই ক্যাটাগরিগুলো ডেভেলপ করা, এটা কিন্তু অনেক কাজ। যারা হার্ডওয়্যার, যারা ভিএলএসআই নিয়ে যারা কাজ করে, তারা এখানে আরটিএল ডিজাইন ইঞ্জিনিয়ার হয়, তারা নিজেরা এই বড় বড় সিপিইউ, ইন্টেলিজেন্স সিপিইউ ডেভেলপ করে। আর যারা সফটওয়্যার, ওদের কাজ হলো এই ক্যাট টুল নিয়ে কাজ করা। এটা কিন্তু অনেক মানে ওদের কিন্তু সবকিছু কিন্তু অনেক লোকজন। জাইলিংস এর কিন্তু এই তিনটা কোম্পানি যে আছে সবগুলো কিন্তু ক্যালিফোর্নিয়াতে, অনেক বড় মানে বিশাল স্পেস নিয়ে। দেখো ফাইনালি এই হচ্ছে আমাদের মানে থিওরি পোর্শন এতটুকুই। আমি তোমাদের এরপর মানে সরাসরি সিমুলেশনটা দেখাবো। তোমাদের কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন থাকলেও বলতে পারো।